স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের সাহিত্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান বিশ্ব সাহিত্যে। আজকের প্রসঙ্গ নন্দিত কবি ও নাট্যকার উইলিয়াম শেক্সপিয়র। আজকের অনুষ্ঠানে অতিথির আলোচক হিসাবে আমাদের এখানে উপস্থিত হয়েছেন জনাব রফিকুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ইংরেজি বিভাগ, প্রিমিয়ার ইউনিভার্সিটি চট্টগ্রাম। আরও আছেন জনাব আলমগীর মোহাম্মদ, সহকারী অধ্যাপক, বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আরও আছেন বাচিক শিল্পী সাবিহা আক্তার। বিশ্ব সাহিত্যের এই নন্দিত কবি এবং নাট্যকার আজও আমাদের মাঝে পঠিত হন, আদৃত হন, অভিনীত হন তার সাহিত্য। প্রথমেই তার সাহিত্য এবং জীবন বেড়ে ওঠা নিয়ে আলোচনা রাখতে বিনীত অনুরোধ রাখছি জনাব আলমগীর মোহাম্মদকে। শেক্সপিয়ারের জীবন, মানে আমরা যদি দেখি যে শেক্সপিয়ারের বেড়ে ওঠা জীবন, শেক্সপিয়ারের জন্মটা হচ্ছে অনেকটা প্রান্তিক এলাকায়। তার বাবা, আমরা যতটুকু জানি যে তার বাবা ব্যবসায়ী ছিলেন। তিনি প্রাইমারিলি পড়ালেখা করেছেন, লাতিন ভাষায় পড়ালেখা করেছেন। তারপরে ধ্রুপদী সাহিত্য নিয়ে তার পড়ালেখা আছে। এইভাবে আস্তে আস্তে এক সময় আমরা যেভাবে প্রফেশনাল ডায়াসপোরা যেটাকে বলি, যে আমরা কেরিয়ারের সন্ধানে বা কেরিয়ারের খোঁজে উনি আস্তে আস্তে লন্ডনে চলে আসেন। লন্ডনে আসার পরে আসলে পেছনে ফিরে তাকাতে হয়নি। প্রথমে অভিনেতা হিসেবে কাজ শুরু করলেন, তারপরে তো নিজেই জগৎ বিখ্যাত গ্লোব থিয়েটারের প্রতিষ্ঠাতা এবং পরিচালক হয়ে উঠলেন শেক্সপিয়ার। তো প্রফেশনাল ডায়াসপোরার কথাটা বলার কারণ হচ্ছে আসলে শেক্সপিয়ার আমাদের মতো, আমাদের যেভাবে বেড়ে ওঠা, মানে জনমানুষের যেভাবে বেড়ে ওঠে, শেক্সপিয়ারেরও বেড়ে ওঠা একই। এবং ধারণা করা হয়, এগুলো আসলে ফ্যাকচুয়ালি কারেক্ট বা ইনকারেক্ট এই তর্কে না গেলেও ধারণা করা হয় যে আসলে তার পড়ালেখা, প্রাতিষ্ঠানিক পড়ালেখা খুব বেশি না হওয়ার কারণ হচ্ছে ব্যবসায়ী পরিবার হওয়া সত্ত্বেও, ব্যবসায়ী কিন্তু আর্থিক যে একটা দৈন্য, সেটার কারণে তারপর বেশি প্রাতিষ্ঠানিক পড়ালেখায় গই নাই। কিন্তু শেক্সপিয়ার তো ইতিহাসে একবারই জন্মায়। তার পড়ালেখা, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তাকে বলছেন যে পয়েট অফ নেচার। আমরা যদিও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থকে পয়েট অফ নেচার বলি, কিন্তু স্যামুয়েল জনসন প্রেফিস টু শেক্সপিয়ারে বলছেন যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ এ পয়েট অফ নেচার। কারণ পয়েন্ট অফ নেচার মানে হচ্ছে হিউম্যান নেচারের কথা বলছেন শেক্সপিয়ার। তার যে চোখ, তার যে জানা, তার যে জানার পরিধি এবং তার যে মানে বোধ, সেটা দিয়ে শেক্সপিয়ার মোটামুটি মানব জীবনের ক্লাউন থেকে কিং পর্যন্ত, মানে ক্লাউন থেকে কিং হচ্ছে আসলে মানে সমাজের সব স্তরের মানুষের প্রতি তার যে জানা, তার যে পর্যবেক্ষণ, সেটা দক্ষতার সাথে তার নাটকগুলোতেও ফুটে উঠেছে শেক্সপিয়ারের মোটামুটি। তারপর পারিবারিক জীবন হচ্ছে, শেক্সপিয়ারের পারিবারিক জীবনের দিকে মানে বলতে গেলে না তাকানোই ভালো। কারণ শেক্সপিয়ারের আসলে কোনো উত্তরসূরি আর বা পরিবারের কেউ আর পরে আর এই জীবন, মানে এই পরিবারের আসলে কোনো ওভাবে ট্রেস পাওয়া যায় না। আবার দিন শেষে একটা রহস্যময় ব্যাপার হচ্ছে শেক্সপিয়ার আদৌ কে ছিলেন সেটা নিয়ে রুপার্ট ক্রিশ্চিয়ানসনের একটা বই আছে, যেটা জি.এস. হাবিব বাংলায় অনুবাদ করেছেন, উইলিয়াম শেক্সপিয়ার কে ছিলেন। ওখানে বলা হয় আসলে হচ্ছে দিন শেষে একটা আবার সন্দেহ করে যে উইলিয়াম শেক্সপিয়ার আসলে কে ছিলেন, তাকে কি একটা রহস্য পুরুষ বলা হয় কিনা। তো দিন শেষে শেক্সপিয়ারের যে জীবন, বেড়ে ওঠা ব্যক্তি জীবন এবং তার পড়ালেখা, পরে পেশাগত জীবন, এর পুরোটাই আমাদের পঠন পাঠনের পরে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে শেক্সপিয়ার আসলে একজন মানে ক্ষণঝম্মা পুরুষ মানে হচ্ছে অবশ্যই মানব, এবং তার বিষয়টা হচ্ছে অতিমানবীয় কিছু নাই। শেক্সপিয়ার আসলে একজন মানুষ এবং তার মূল চরিত্র, তার যে দর্শন মানে হচ্ছে নাটক এবং কবিতায় তার যে লেখালেখির যে দর্শন, সেটাই মানুষ। তো শেক্সপিয়ার আসলে একজন সাহিত্যেরই মানুষ। এবং শেক্সপিয়ারের বেড়ে ওঠা পরিবার, তার পারিবারিক জীবনও যদি আমরা দেখি, সেটা আরেকটা দর্শন। খলিল জিবরানের যদি আমরা অফ ম্যারেজ কবিতাটার কথা দেখি, তাহলে শেক্সপিয়ারের জীবন, তার দাম্পত্য জীবন বা তার সংসার জীবন পুরোটাই হচ্ছে ওই জিবরানের কবিতার মতো, যেটা আসলে উত্থান পতন এবং সংমিশ্রণ, সবকিছু সংমিশ্রণে ভরা। শেক্সপিয়ারের জীবন আসলে শেক্সপিয়ারের রচনার মতোই বিবিধ এবং বিভিন্ন এবং বৈচিত্র্যময়। আমরা এই পর্যায়ে একটি আবৃত্তি শুনব সাবিহা আক্তারের কাছ থেকে। একটি পাহাড়ের শূন্য গহ্বরে
যেখানে পার্শ্ববর্তী এক উপত্যকা হতে আগত এক সকরুণ কাহিনীর প্রতিটি কথা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে উঠেছিল এক অবিকল বাঙয়তায়। সেই বিষাদ বিধুর কাহিনী শোনার জন্য শুয়ে পড়লাম সেখানে। বহুদিন আগে এক ছিল চঞ্চলা কুমারী মেয়ে, যে মলিন বেশে প্রায় ঘুরে বেড়াতো পাহাড়ে পর্বতে, কখনো কাগজ ছিঁড়ে, কখনো আংটি ভেঙে হা হুতাশ করে, আর দীর্ঘশ্বাস ফেলে আকাশে বাতাসে ব্যক্ত করে যেত তার সকরুণ দুঃখের অব্যক্ত বেদনাকে। তার মাথায় ছিল একটা খড়ের টুপি, যা তার মুখখানাকে রক্ষা করে যেত জ্বলন্ত সূর্যের তাপ থেকে। তার মুখখানাকে দেখলে বেশ বোঝা যেত সে ছিল একদিন সুন্দরী। নিষ্ঠুর কাল তার সৌন্দর্যের সবটুকুকে আজও হরণ করতে পারেনি। তার অবলুপ্ত প্রায় রূপ লাবণ্যের কিছু মৃত ভগ্নাংশ আজও রয়ে গেছে তার পোড় খাওয়া তামাটে মুখখানার ভাঁজে ভাঁজে। বিধাতার রুদ্র রোষে পিষ্ট তার বয়সের ভগ্ন জানালায় পলাতক সৌন্দর্যেরা আজও কি মারে মাঝে মাঝে পালিয়ে যাওয়া দুষ্ট ছেলের মতো। আমরা জানি উইলিয়াম শেক্সপিয়র শুধু কবি ছিলেন না, অসাধারণ নাট্যকার ছিলেন। এখন আমি রফিকুল ইসলাম স্যারের কাছে জানতে চাইব যে উইলিয়াম শেক্সপিয়র কি অনন্য গুণের কারণে আজও নন্দিত হয়ে আছেন এবং আজও পঠিত হচ্ছেন? কালজয়ী নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে বলতে গেলে আসলে তার কালজয়ী নাটকগুলি নিয়ে বলতে গেলে বিশাল পরিধি প্রয়োজন। বিখ্যাত নাটকগুলি যেমন হ্যামলেট, মেকবেথ, ওথেলো, কিং লিয়ার, মিডসামার নাইটস ড্রিম, অ্যাজ ইউ লাইক ইট ইত্যাদি। আরও অনেক নাটক রয়েছে যেগুলি হিস্টোরিক্যাল নাটক বলি আমরা। তো যেটা শেক্সপিয়র বিখ্যাত অনেক কারণে, তার মধ্যে হচ্ছে তার চরিত্রগুলির মধ্যে যে চারিত্রিক গভীরতা, যেগুলি আমরা সাইকোলজিক্যাল ক্রাইসিস নিয়ে যে তিনি ডিল করেন, সেগুলির ব্যাপকতা এত বেশি। যেমন আমরা যদি হ্যামলেটের কথা বলি, তার বিখ্যাত সেই উদ্ধৃতি, টু বি অর নট টু বি, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এত এপিল, এত ব্যাপকতা এটার অর্থ, যেটা আমি আপনি, এটা শুধুমাত্র হ্যামলেটের একটা ক্রাইসিসের কথা বলে না, তার একটা সিদ্ধান্তহীনতার কথা বলে না, এটা সবার, মানব জাতির সবার একটা ক্রাইসিসের কথা বলে, একটা সিদ্ধান্তহীনতার কথা বলে। এইভাবে শেক্সপিয়রের অন্য নাটক যদি আমরা দেখি, প্রায় সবগুলিতেই উনি নাট্যকার হিসেবে মানুষের এত গভীরে গিয়ে উনি চলে গিয়েছেন। যেমন ধরুন, আরেকটা নাটকে তিনি বলছেন, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ where all men and women are mere players. আমরা সবাই অভিনয় করছি, আমরা নিজের ইচ্ছায় হোক বা অনিচ্ছায় হোক। তো এইভাবে উনি নাট্যকার যখন পৃথিবীটাকেই একটা নাট্যমঞ্চ হিসেবে দেখছেন, এই ব্যাপারটা বিশাল পরিধি নিয়ে নেয়। সেইভাবে তো আমরা তার বিভিন্ন চরিত্রের মধ্যে যেমন দেখতে পাই, রাজা রানী, কিংস অ্যান্ড কুইন্স অ্যান্ড প্রিন্স নিয়ে ডিল করছেন, কিন্তু তাদের মাঝখান দিয়ে, তাদের মাধ্যমে উনি যে কথাগুলি বলছেন, সেগুলি একেবারে আদিম মানবীয় ইমোশনের, আবেগের কথা বলছেন। আদিম আবেগের কিন্তু কোনো হেরফের হয় না, সেটা পরিবর্তন হয় না। যেমন মানুষের সুখ দুঃখ, হাসি কান্না, ভালোবাসা, আনন্দ বেদনা, তার হিংসা বিদ্বেষ বা যাই বলি না কেন, ঈর্ষা কাতরতা। যেমন আমরা যদি বলি লেডি মেকবেথের কথা, মেকবেথের মধ্যে যে এত বড় একটা ক্যারেক্টার, তার এম্পাওয়ারমেন্ট, ফিমেল ক্যারেক্টার, যিনি মেকবেথকে আগাগোড়ায় কন্ট্রোল করছেন এবং ইন এ কাইন্ড অফ কনস্ট্যান্ট গোডিং টেম্পটেশন উনি কন্ট্রোল করে নিয়ে যাচ্ছেন ডানকেনকে মারার জন্য। সো দিস ইজ এ পাওয়ারফুল ক্যারেক্টারাইজেশন। এবং মেকবেথ এক পর্যায়ে মার্ডার করে ডানকেনকে। মার্ডার করার পরে দেখা যায়
তাদের দুজনের মধ্যেই এক ধরনের সাইকোলজিক্যাল ক্রাইসিস শুরু হয়ে গিয়েছে। মেকবেথ ইন এ নাইটমেয়ারিশ ওয়ে he keeps on seeing apparitions, certain other things. Okay, on the other hand, Lady Macbeth, though villainous, একেবারে ওভার অ্যাম্বিশিয়াস, উনি করিয়েছেন ব্যাপারগুলি, কিন্তু তার মধ্যেও দেখা যায় এক ধরনের গিল্টি ফিলিংস, এবং তিনি বলতে থাকেন আউট দ্যার স্পট অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া উইল নট সুইটেন দিস লিটল হ্যান্ড। অ্যারাবিয়ার পারফিউম দিয়ে ঢেলে দিল এই হাতের কালিমা মুছে যাবে না। এখানে দেখেন ব্যাপারটা যদি আমরা গভীরভাবে খেয়াল করি, দেখা যায় উনি শুধু মানসিক দ্বন্দ্বটাকে প্রকাশ করেননি, এখানে আমরা যারা দর্শক তারা দুটো জিনিস একসাথে দেখছি। যেমন ওনার অন্তর্দ্বন্দ্বটা দেখতে পাচ্ছি, সাথে সাথে স্টেজে যখন উনি বডি জেস্চার এবং পোশ্চার মুভমেন্ট দিয়ে ডায়ালগগুলি ডেলিভারি করছেন, আমরা দেখতে পাচ্ছি অলমোস্ট ওই ক্রাইমটা ম্যানিফেস্টেড হয়ে গিয়েছে, তার স্কিনে হাতে লেগে গিয়েছে। সো এই যে ভিজুয়াল প্রেজেন্টেশনটা, দিস ইজ সামথিং ইউনিক। এটা শুধু নাট্যকার হিসাবে সম্ভব এবং শেক্সপিয়ার বলে এটা সম্ভব হয়েছে। সাইমালটেনিয়াসলি এটা সাইকোলজিক্যাল পারসেপশন, এট দ্য সেম টাইম ভিজুয়াল প্রেজেন্টেশন করে দিয়েছেন একটা সেন্স অফ গিল্টকে। একইভাবে আমরা বিভিন্ন নাটকে দেখতে পাই, যেমন তার নাটকের সার্বজনীনতা যদি আমরা চিন্তা করি, এই যে বলেছিলাম কিংস অ্যান্ড কুইন্স নিয়ে ডিল করছেন, কিন্তু তাদের মুখ দিয়ে যে কথাগুলি বলছেন সেগুলি কমন মানুষের, সাধারণ মানুষের আবেগ নিয়ে কথা বলে। আমরা মানুষরা ভালো মন্দ দিয়ে তৈরি, তার সব কিছু পরে আমাদেরকে একটা জিনিস ব্যাপার আমাদের মনে রাখতে হবে, কি আমাদের মানুষের মধ্যে সুন্দর যে বিষয়গুলি দেখার চোখ থাকতে হবে, ভালো খেয়াল করতে হবে সেটা। ধন্যবাদ আপনাকে। আমরা নাট্যকার হিসেবে তার চমৎকার চারিত্রিক মানুষের চরিত্র নিয়ে খেলা করার দিকটি দেখেছি আপনার কাছে। আমরা এই পর্যায়ে আলোচক আলমগীর মোহাম্মদ কাছে জানতে চাইব যে তিনি শুধু নাট্যকারও ছিলেন না, কবি ছিলেন, এবং তার কবিতা সনেট যে কত বিখ্যাত হয়ে আছে নানা ফর্মে নানাভাবে, তার এই সনেটগুলোর মাঝে যে বিষয় বৈচিত্র্যগুলো আছে সে সম্পর্কে আমাদের। শেক্সপিয়ার আসলে কেন অনন্য সেটা তো রফিক স্যার বললেন, যে তার চরিত্রগুলো আসলে, তো শেক্সপিয়ারের বিষয় বৈচিত্র্য যেটা, মানে ডাইভার্সিটি, যেটা ডাইভার্সিফাইড সাবজেক্ট ম্যাটার, যেটা যেমন তার সাথে প্যাট্রার্ক এবং মিল্টনের যে পার্থক্য যদি আমরা দেখি, তার কারণ হচ্ছে বিশ্ব সাহিত্যে তিনজন আমরা যদি শুরু থেকে এই দিক পর্যন্ত নিয়ে আসি, আধুনিকের কাছাকাছিও আসি, তখনও বিশ্ব সাহিত্যের 4-5 জন, যদি আপনি দ্রৌপদী সাহিত্যিকের কথা বলেন তাহলে শেক্সপিয়ার, মিল্টন, প্যাট্রার্কের কথা আসে সনেটের জন্য। তো প্যাট্রার্কের সনেটের একটা আসলে যে ফর্মটা, শেক্সপিয়ার মূলত যেটা করেছেন, শেক্সপিয়ার নিজে একটা নভেলটি দায় নেমি শেক্সপিয়ার, তিনি নতুনত্ব নিয়ে আসলেন এবং এই সনেটটা আস্তে আস্তে শেক্সপিয়ারিয়ান সনেটে পরিণত হলো। একত ফর্মে তিনি বৈচিত্র্য আনলেন, তারপরে হচ্ছে বিষয়ে, প্যাট্রার্কের বিষয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে তার যে প্রেয়সীর কথা বলা হচ্ছে, কথিত প্রেয়সী, তার একটা অতি মানবীয় বা নন রিয়ালিস্ট একটা পিকচার আমরা পাই। শেক্সপিয়ারের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে শেক্সপিয়ারের সনেট 154টা সনেটের মধ্যে যদি আপনি বিষয় বৈচিত্র্য দেখেন, যেমন একটা ডার্ক লেডির কথা বলা হচ্ছে, একজন ফেয়ার ইয়তের কথা বলা হচ্ছে, আবার এই বন্ধুত্ব, এই ফেয়ার ইয়ত নিয়ে দুই ধরনের সাহিত্য সমালোচকদের মধ্যে নানা রকম প্রচারণা আছে যে এটা কি আসলে মানে সমপ্রেম, এটা কি সমপ্রেম না অসমপ্রেম, নাকি মানে নরনারীর প্রেমেই তো আমরা অভ্যস্ত, এইসব বিষয় আছে। কিন্তু আমি সব মিলিয়ে যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে মানবীর প্রেমের পাশাপাশি আমরা যদি ডার্ক লেডির পোর্শন থেকে ফেয়ারিয়তের কাছে আসি, সেটা হচ্ছে এই যে আমি আবারও সেই বন্ধুত্বের কথাটা বলবো, যেমন বেকনের অফ ফ্রেন্ডশিপও যে কথাটা আছে, শেক্সপিয়ার আসলে বন্ধুত্বের যে বিষয়টা, যে মানব জীবনের 3টা অন্যতম অনুষঙ্গের মধ্যে জন্ম, মৃত্যু এবং বন্ধুত্ব, জন্ম, মৃত্যু, বন্ধুত্ব, প্রেম, 4টা অনুষঙ্গ যদি ধরি, শেক্সপিয়ারের সনেটে দেখবেন এই 4টারই একেবারে মানে সমানভাবে 4টা বিষয় সমানভাবে ছড়িয়ে আসে। তার সনেটগুলো একমুখী না। আপনি 154টা সনেটের মধ্যে দেখবেন আর মোটামুটি 4 ধরনের সনেট, মানে বিষয় বৈচিত্র্য দিক থেকে 4 ধরনের একটা সমান বিস্তৃতি আছে, যেমন বন্ধুত্ব, প্রেম, মৃত্যু। আবার একটা সনেট দেখা যায় যে মানে আপনার মানে আমাদের সকল যে প্রেমের কবিতা, যে প্রেয়সীর সৌন্দর্য, প্রেয়সীর অমরত্ব নিয়ে যে কথাবার্তা হয়, আর সেটাকে অনেকটা বিদ্রুপ করে টোটাল একটা অ্যান্টি লাভ সনেট আমরা পাই। 40-42 সনেট নাম্বার 40ই
40 অথবা 42 বা 40, 42, 43 এই তিনটা সনেটের মধ্যে আমরা দেখতে পাই যেটা সেটা হচ্ছে একটা ভিন্ন আঙ্গিক তাই তিনি উপস্থাপন করছেন। এই যে তারপরে হচ্ছে মিল্টনের সাথে তার পার্থক্যের জায়গাটাতে যদি আমরা আসি, আমি এটা তুলনাটা করার কারণ হচ্ছে বিষয় বৈচিত্র্য এবং তার সনেটের ব্যাপারটাতে। মিল্টনের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মূলত বাইবেল এবং ধর্মতাত্ত্বিক, শেক্সপিয়ার কিন্তু থিওলজিস্ট না, এবং সাহিত্য কখনো থিওলজির এক্সারসাইজ হতে পারে না বা ওনও করে না সাহিত্য, যেহেতু কারণ থিওলজি, কিন্তু মিল্টনের ক্ষেত্রে আমরা দেখি ভাষার ক্ষেত্রে একটু দৈব ভাষার প্রভাব মিল্টনের মধ্যে মিল্টন, কারণ মিল্টন পুরোটাই হচ্ছে আপনার বিবলিক্যাল, মানে এবং আপনি যখন সেন্টেন্সাস যেটাকে আমরা বলি, যে মানে আপনি যখন সাহিত্যের মাধ্যমে মানুষকে নীতি বিক্রি বিলোনোর কাজটা করতে যাবেন, তখন এটা সেন্টেন্সাস হয়, নীতিবাগীশ হয়। কিন্তু শেক্সপিয়ার দেখবেন, শেক্সপিয়ারের সব আছে, শেক্সপিয়ারের নাটক এবং সনেট এবং কবিতা দুটো আখ্যানধর্মী দুটো কবিতা, ভিনাস অ্যান্ড অ্যাডোনিস, তারপরে হচ্ছে আপনার দ্য রেপ অফ লুক্রিস, এই দুটো তো মানে এই দুটো কবিতার কথা আসলে দিজ আর লেস টকড, কারণ হচ্ছে আপনি যদি দেখেন এটা অনেকটা নজরুলের মতো, নজরুলের কবিতা নিয়ে যতটুকু আলাপ হয়, শেক্সপিয়ারের ক্ষেত্রে নাটক নিয়ে যতটুকু আলাপ হয়, সনেট নিয়ে টুকটাক আলাপ হয়, কিন্তু এই দুটো আখ্যানধর্মী ন্যারেটিভ পম যেটাকে বলি, এই দুটো কবিতা নিয়ে খুব একটা আলাপ হয় না। কিন্তু এই দুটো কবিতা অনেকটা আপনার ফুল অফ এলুশনস এবং এনরিচড একটা কবিতার ভার্সন। এখানে দেখা যায় আপনার গ্রিক রোমান ইতিহাসের ছাঁচে লেখা দুটো কবিতা, কিন্তু এখানে হচ্ছে মানব জীবনের অমরতা, মৃত্যু এবং সংঘাত এবং মানুষের যে কুপ্রবৃত্তি, যেগুলো যে আদিম প্রবৃত্তির যে আমরা শিকার এবং আদিম প্রবৃত্তির প্ররোচনা থেকে যে মানব জীবনের কোনো মুক্তি নাই, এই দুটো আখ্যানধর্মী কবিতা পড়লে আমরা মোটামুটি এই জায়গায় এসে উপনীত হই। আমরা এ পর্যায়ে একটি সনিট শুনব। সনিট আবৃত্তি করছে সাবিহা আক্তার। কামনার রীতি এই কাম্য শুভনতা, গোলাপের রূপ যেন থাকে অমলিন, পাকা ফল নিয়ে আসে জ্যোতির বারতা, তবু ভবিষ্যতের রূপ না হোক বিলীন। তোমার রচনা দৃঢ় দীপ্তিতে উজ্জ্বল, যদিও দহন করে নিজেকে সতত ঐশ্বর্যের মাঝে দেখো দীনতার ছল। নিজের শত্রুতা করে চলো অবিরত, অথচ সবাই চেনে শ্রেষ্ঠ রত্ন রূপে। বসন্তের দূত নবীনের দাও ডাক, নিজের কুড়ির নিচে লুকোচুরি চুপে, কৃপণের ভৈব বেড়ে বিলাও বেবাক। চেয়ে দেখি অনুভবে যা কিছু বাহার, নিজের কুড়ির নিচে লুকোচুরি চুপে, কৃপণের ভৈব বেড়ে বিলাও বেবাক। চেয়ে দেখি অনুভবে যা কিছু বাহার, একদিন অবশিষ্ট মূল্যহীনতার। উইলিয়াম শেক্সপিয়র শুধু নাট্যকার ছিলেন না, কবি ছিলেন। আমরা পাঠকরা তার দুটো ঈর্ষণীয় সাফল্যকে দেখি। এবার আমি আলোচকের কাছে জানতে চাইব, উইলিয়াম শেক্সপিয়রেরকে তিনি কিভাবে, রফিক ভাইয়ের কাছে জানতে চাইব, তিনি কবি হিসাবে না নাট্যকার হিসেবে কোনটাকে আপনি প্রাধান্য দেবেন, এবং আজকের সমালোচনার দিক থেকে তাকে কিভাবে মূল্যায়ন? আমার কাছে শেক্সপিয়ার একজন নাট্যকার হিসেবে তার অসাধারণ ব্যক্তি, কারণ আমি মনে করি কবিতা হচ্ছে একজন ব্যক্তিগত আবেগের অনুভূতি প্রকাশ, আর নাট্যকারের ক্ষেত্রে সেক্ষেত্রে নাট্যকারের পরিধিটা বিশাল। তিনি একজনের কথা বলেন না, তিনি হাজার জনের কথা বলার সুযোগ পান এবং বলেন। সমষ্টিগত ব্যাপারটা নাট্যকারের মাঝখানে আছে। শেক্সপিয়ারের কাজকর্মগুলি খেয়াল করলে দেখবেন সবগুলি নাটকগুলি বলেন মূলত পারফর্মিং আর্ট, এবং ওনার কবিতাকে যদি আমরা ওনাকে এক ধরনের বলা যায় কাব্যিক নাট্যকার। এই যে তার সলিলকিগুলি দেখেন এবং কবিতাগুলি দেখেন, সবগুলির মূল প্রকাশটা হয় যখন স্টেজে নাটকে আপনার পারফর্মটা করা হয়। সো দিস পারফর্মিং আর্ট অ্যাকচুয়ালি শেক্সপিয়ারকে মহান করেছে, এবং সেই সুযোগটা কাব্যিক নাটকের মাধ্যমেই নাট্যকারকে এই বিশ্ব কালজয়ী নাট্যকার করেছে। আজকের সমালোচক হিসাবে তার নাটককে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? তার সীমাবদ্ধতা
সীমাবদ্ধতাগুলোকে একটু বলবেন? সীমাবদ্ধতা বলতে অ্যাকচুয়ালি এই যুগে বর্তমান সময়ে বিভিন্ন স্কুল অফ থটস, ফিলোসফার, ক্রিটিক্সরা কিছু কিছু নাটককে বিভিন্ন ধরনের অ্যাকিউজেশন করে থাকে। যেমন ধরুন, যখন হ্যামলেট বলছে ফেলটি দ্য নেম ইজ ওয়ামেন, নারী তুমি ভঙ্গুর, এই ক্ষেত্রে তখন ক্রিটিকরা, নারীবাদী ক্রিটিক, জেন্ডার নিয়ে যারা ডিল করে তারা বলছেন জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে, এখানে নারীকে ছোট করা হচ্ছে। আসলে ব্যাপারটা তাই নয়। আপনি যদি একটু খেয়াল করেন, যেটা আমি আগে বলেছি, লেডি মেকবেথের ক্যারেক্টারটা যদি আমরা দেখি, যে এম্পাওয়ারমেন্টটা তাকে করা হয়েছে, এখানে দিয়েছে, যে সেই এম্পাওয়ারমেন্ট নিয়ে, ক্ষমতা নিয়ে এই অসাধারণ নারীটি, যদিও সে ভিলেনাস, কিন্তু তার ভিতরে যে ব্যাপকতা এবং শক্তিশালী একজন নারীর ছবি দেখছি আমরা, সে ওই নারী বাউন্ডারিটা ব্লার করে দিচ্ছে। এই ক্ষেত্রে আরও সীমাবদ্ধতা বলতে পারেন যে টেম্পেস্ট, তার নাটক টেম্পেস্টকে অনেকে পোস্ট কলোনিয়াল ক্রিটিকরা বলে যে এখানে পোস্ট কলোনিয়াল ইস্যুজ আছে। যেমন প্রসপারো যখন ক্যালিবানকে শিখায় বা মানুষ করার চেষ্টা করছে, এখানে বলছে ঔপনিবেশিক চেতনা আছে। হ্যাঁ, জি, যেমন প্রসপারো একজন কলোনাইজার আর ক্যালিবান কলোনাইজড। এভাবে অনেক অ্যাকিউজেশন থাকতে পারে। কালার ডিসক্রিমিনেশন ইস্যুসগুলি আপনি পাবেন ওথেলোতে। এই সার্বিক বিষয়ে একটা কথাই বলা যায়, সেটা হচ্ছে কি, সময় তো থেমে নেই, চিন্তার চেতনাগতিও থেমে নেই, মানুষ ভাবছে, নতুন নতুন চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে শেক্সপিয়ারের অবস্থান, সেই তার কাব্যিক ব্যাপ্তি নিয়ে, মানুষের আবেগের সে বিশালতা নিয়ে উনি দাঁড়িয়েছেন ওনার জায়গায় এককভাবে শ্রেষ্ঠতম। এই পর্যায়ে আরেকটি কবিতা আবৃত্তি করছেন সাবিহা আক্তার। যেন কবু হিম ছোঁয়া না ধ্বংসে তোমায়, বসন্ত সুরভি থেকে হয়েও না বঞ্চিত, তব আত্মদান যেন অন্তর আলোয় আবৃত না করে, হোক মহিমা সঞ্চিত ভাড়ারে তোমার, ব্যয় করো ইচ্ছে মতো রূপের গরিমা, এতে আছে সুখ লেগে দাতা গ্রহিতার, দেয়া নেয়া ক্ষণ যত তুমি তার প্রভু, তাই আনন্দ আবেগে দিয়ে যাও, বাধা দিতে নেই আর কেউ। যদি পড়ে পরবর্তী প্রজন্মের হাতে 10 গুণ আনন্দের অনাবিল ঢেউ, বিনা নিমন্ত্রণে যদি কোনো এক প্রাতে মৃত্যু আসে দ্বারে, তাতে কি ভয় তোমার? সন্তানের মধ্যে পাবে অমরতা তার। ধন্যবাদ আপনাদের সবাইকে প্রাণবন্ত উপস্থিতি এবং আলোচনা আবৃত্তির জন্য। দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠান এ পর্যন্তই। আপনারা যে যেখান থেকে আজকের অনুষ্ঠান উপভোগ করছেন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামীতে দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো প্রসঙ্গে।